আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। কেউ কেউ গণতন্ত্রের পথকে আবার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারেক রহমান। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুদিনের কর্মসূচি ঘোষণা। ময়মনসিংহ মেডিকেলে লাগা আগুন 1 ঘন্টা পর নিয়ন্ত্রণে। তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ। সাবেক মন্ত্রী এমপি সহ 330 দুষ্কৃতকারীকে চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষণা। 15 বছর প্রকাশ্যে দিবালোকে ব্যাংক ডাকাতি হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা। মিরপুরে বাসা থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। আরিচাঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু। নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 10 নেতার পদত্যাগ। রোজার আগে বাড়তি দামে চাল ডাল চিনি, বেড়েছে মুরগির দামও। ফাহাদ নৈপুণ্যে ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিগত গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে এই সভায় আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। তারেক রহমান বলেন, গুম ও খুনের সেই বিভীষিকাময় সেই দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশে এবং দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে, একটি অবস্থার তৈরি করার চেষ্টা করছে। এই গণতন্ত্রের পথ যেটি তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। আমি অনুরোধ করব, দল মত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে আজকে সজাগ থাকতে। যারা বিভিন্ন উছিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করা বা ব্যাহত করার চেষ্টা করছে, তারা যেন সফল না হয়। তিনি বলেন, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেননি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ দমন করে রাখতে পারবে না। সম্প্রতি নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত ভূমিকা ও অবস্থা দেখেছেন বলেও জানিয়েছেন তারেক রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, আগামী সোমবার দিবসটি উপলক্ষে সকাল 11টায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। এদিন দলের চেয়ারম্যান তারেক রহমানকেও উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে। তিনি জানান, বিএনপির দুদিনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল 11টায় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। রিজভী বলেন, 19 জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে যার যার মতো করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 1 ঘন্টার চেষ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার বিকেল 4:30টায় হাসপাতালের নতুন ভবনের 6তলা শিশু ওয়ার্ডের স্টোরের বিছানাপত্র থেকে আগুনের সূত্রপাত হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার জাকিউল ইসলাম জানান, বিকেল 4:30টায় নতুন ভবনের 6তলার শিশু ওয়ার্ডের স্টোর থেকে ধোঁয়া বের হতে থাকে। ওয়ার্ডের লোকজন আগুন দেখে কর্তৃপক্ষকে জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2 ইউনিটের কর্মীরা এসে বিকেল 5:30টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরও জানান, আতঙ্কে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীরা বের হয়ে নিচে চলে যান, তবে কোনো রোগী কিংবা স্বজনের হতাহতের ঘটনা ঘটেনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
রাশেদুল হক উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক আগ্রহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পতিত আওয়ামী লীগের সময় সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ ৩৩০ জনকে দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত করে তাদেরকে চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। শনিবার বিকেলে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এমপি মন্ত্রী সহ এই তালিকায় আরও রয়েছেন সাবেক চসিক কাউন্সিলর শৈবাল দাস সুমন, হিরণ ইসরার, মামুন বাবু সহ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি চসিকের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা। এছাড়া ছাত্র হত্যা মামলার আসামি নুরুল আজম রনি, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ইমু সহ শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, শহীদুল ইসলাম বুইসা, টেম্পু সহ চিহ্নিত সন্ত্রাসীরা এ তালিকায় রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, গত 15 বছর ধরে আমাদের দেশে থেকে প্রচুর পরিমাণে অর্থ পাচার করা হয়েছে। এর বেশিরভাগই প্রকাশ্যে দিবালোকে ব্যাংক ডাকাতি করা হয়েছিল। তবে একটি উল্লেখযোগ্য অংশও ছিল অ্যাকাউন্টের ম্যানিপুলেশন ফলাফল। শনিবার রাজধানীর একটি হোটেলের সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টস আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্বশীল প্রতিবেশী এবং জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় একটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং সম্মিলিত পদক্ষেপের পক্ষে সমর্থন করে। আমরা আলোচনা, আস্থা বৃদ্ধি ও অভিন্ন উদ্বেগের সহযোগিতামূলক সমাধানের প্রচারের জন্য সক্রিয় অংশগ্রহণকে সমর্থন করি। রাজধানীর মিরপুর এলাকার একটি বাসায় সঞ্জিদা ইসলাম মিম বয়স 19 নামে এক কলেজ ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মিরপুর ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার বেলা 11টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিম বরগুনার চাঁদখালী এলাকার সাক্ষাৎ মৃধান মেয়ে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে মিরপুর 10 নম্বর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহতের ভাই সাক্ষাৎ হোসেন বলেন, আমার বোন ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী ছিল। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা অনুবিভাগ ও SCPM প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব আব্দুল্লাহ আর মাহমুদ ফারুক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার সন্ধ্যার দিকে আরিচাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় মুঠোফোনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার। জানা গেছে, নিহত আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক পাবনার আমিনপুর থানার দিয়ার বামন্দি গ্রামের বাসিন্দা ওয়াদুদ মিয়ার ছেলে। তিনি ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি কোচে করে আরিচা ঘাটে পৌঁছান। ঘাটে নেমে স্পিডবোটে ওঠার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্পিডবোট কাউন্টারের কর্মীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নওগাঁয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি থেকে সংগঠক ও আহত জুলাই যোদ্ধাসহ একসঙ্গে 10 জন পদত্যাগ করেছেন। জেলা আহ্বায়ক কমিটি নিয়ে নানাবিধ বিতর্ক, প্রশ্ন ও অস্পষ্টতা, কমিটির গঠন প্রক্রিয়া, কার্যক্রম ও আন্দোলনের মূল চেতনা এবং স্বচ্ছতার সঙ্গে সাংঘর্ষিকের অভিযোগ তুলে তারা পদত্যাগ করেন। শুক্রবার সন্ধ্যায় জেলা আহ্বায়কের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন তারা। আর মাত্র 1 মাস পর পবিত্র রমজান মাস চাঁদ দেখা সাপেক্ষে আসতে যাচ্ছে। প্রতি বছরই রমজানের আগে নিত্যপণ্যের বাজারে দাম সহনীয় রাখতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। এবারের রমজান মাসেও নিত্যপণ্যের বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তি থাকতে পারে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক সময়ের কয়েকটি পণ্যের দামের চিত্র। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ভারতকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। আল ফাহাদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে 238 রানেই ভারতকে অল আউট করে দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। এর ফলে জয়ের জন্য 49 ওভারে বাংলাদেশের প্রয়োজন 239 রান। মুস্তাফিজ ইস্যুতে মাঠের বাইরে বাংলাদেশ ভারতের মধ্যে চলছে কঠিন লড়াই। সেই উত্তেজনার মাঝেই আজ অনূর্ধ্ব 19 বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয় বাংলাদেশ ভারত। যে ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা, সেই সিদ্ধান্তটা যে সঠিক ছিল তা বাংলাদেশের বোলাররা বেশ ভালোভাবেই প্রমাণ করে।
শুরু থেকে ভারতকে চেপে ধরে শেষ পর্যন্ত 238 রানেই ভারতকে থামিয়ে দেয় আজিজুল হক তামিমের দল। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।